হচ্ছে লুবলু। ইনি হচ্ছে মেন ক্যারেক্টার। ইনি মেন ক্যারেক্টার না ইনি মেন ক্যারেক্টার? এই যে পড়ার স্টাইল আমি তোমাকে দেখেছি, একটা হচ্ছে চশমা এই রকমই, চুল ঝাঁকড়া ঝাঁকড়া, আর এই বাড়িতে এসে যেটা আমি ফিল করলাম এই মুখোশটা, ঠিক আছে, আর তানপুরা, এই সমস্ত জিনিসের প্রায় আমি হয়তো 60% এখানে দেখতে পাচ্ছি। তো আমি কি ধরে নেবো যে এই লুবলুই তুমি? হ্যাঁ, আমার অল্টার ইগো আমাদের বাবা মার আমলে যে নারায়ণ দেবনাথ ছিলেন বা ময়ূক চৌধুরী ছিলেন, তারা আন্তর্জাতিক মানে কাজ করেছিলেন, কিন্তু তারা মোস্টলি আমেরিকান কমিক্সের অ্যাডাপ্টেশন করেছিলেন। যেমন বাটুল দি গ্রেট ইজ অ্যাডাপ্টেশন অফ সুপারম্যান, হাদা ফোদা বা নন্টে ফন্টে ইটস অ্যান অ্যাডাপ্টেশন অফ কুইক অ্যান্ড ফ্লুপকে। লুবলুটা একেবারেই অরিজিনাল, এর কোনো মিল পাবেন না কোনো বিষয়ের ক্ষেত্রে। ট্যাবে আনা হয়, এটা হচ্ছে ওয়াকাম সিনটিক 22। এই মুহূর্তে কি আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, তোমার কারো কাজ ভালো লাগে জানতে পারি? পশ্চিমবঙ্গে আমি মনে করতে পারছি না, কিন্তু এআই যেটা সমস্যা হচ্ছে, এআই কখনো ভুল করতে পারে, মানুষ মাত্র ভুল করে, আর মানুষ ভুল না করলে সেটা শিল্প হয় না। যদি আর্ট কলেজে যায় ওকে একটা ফর্মুলার মধ্যে দিয়ে চলতে হবে, ওই বলবে 7টা বালতি আঁকো। আমার ওগুলো খুব বোরিং লাগে। যাদবপুর কতটা চেঞ্জ করলো তোমার এখনকার যে আমি চারবাককে দেখতে পাচ্ছি? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই মুহূর্তের বাংলা কমিক্সের সব থেকে বড় সমস্যা? আমার মনে হয় বাংলা কমিক্সকে আরো অরিজিনাল হতে হবে, এবং তো এইভাবে তো একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। যদিও ইন্ডাস্ট্রি বলে কিছু নেই, ইন্ডিয়ান কমিক্স ইন্ডাস্ট্রি বলে কিছু নেই। ফান্ডিং এর এবং লোকের উৎসাহ এবং পাবলিশারদের আরো এগিয়ে আসা উচিত, যেমন বুকফার্ম এসে। বুকফার্ম, আমি ওই মেরা নাম জোকারের মধ্যে তুমসে লুবলু, লুবলু মানে ভালোবাসা, হ্যাঁ এইটা পেয়েছি লুবলু। তখনই আমার মাথায় হলো এই লুবলু নামটা বেশ আনকমন আছে, এটা রাখবো। মানে টাইটেলটা মানুষকে চিহ্নিত করে যে সে কোন জাত, হ্যাঁ কোন ধর্মের, হিন্দু না মুসলমান। ওটাকে আমরা করেছি এবং প্রমাণ করলাম যে টাইটেল ছাড়াও মানুষ বাঁচে। ও যে হিন্দু না মুসলমান না খ্রিস্টান কেউ বুঝবে না, আর ও তো নাই। আমার বাড়িতে কোনো ঠাকুরের আসন নেই। মানুষ যখন দুর্বল হয়ে পড়ে তখনই তার ভগবানের প্রয়োজন হয়। চারবাকি দুরকম ভাবেই নাস্তিক, তারা বেদের প্রমাণও মানে না, ভগবানের বিশ্বাসও করে। ধর্মীয় বিশ্বাস নেই। রামায়ণকে তাহলে কেন বাছা হলো? কারণ রামায়ণ হচ্ছে ভারতীয় সংস্কৃতির একটা মানে আকরস্থল, রামায়ণ এবং মহাভারত। ওর বাবা বলতেন যে এরকম এই স্বর্গ যে, ওটাও একটা রাজ্য ছিল এক সময়, তাদের দেবতা, কৃষ্ণকেও দেবতা, কৃষ্ণ তো একটা ওই মথুরায় ছিলেন, এটাই উনি বলতেন। এরা আসলে কেউ দেবতা না, শিব মানে যেমন ওই বলে যে শিব যেমন বিষ পান করেছে, ওর বাবা আর কি বুদ্ধদেব ভট্টাচার্যের খুব ফ্যান, উনি বলতেন বুদ্ধদেব ভট্টাচার্যকেও পর্যন্ত বিষ পান করতে হয়েছে। কোনো ক্ষেত্রে কাউকে সাপোর্ট করি, কিছুতে আনসাপোর্ট করি, কিন্তু একেবারে আমি দলীয় পলিটিক্সে বিশ্বাস করি। কিন্তু মার্ক্সবাদ তোমার বেশি কাছে? সেটা বলা যায়, কিছু কিছু আদর্শ আমার ভালো লাগে তাদের। মানে লুবলুতে এই মুহূর্তে বনগাঁতে স্টার্ট হয়েছিল ঠিকই, কিন্তু এই মুহূর্তে গোটা পৃথিবী জুড়ে তার আধিপত্য শুরু হয়ে গেছে। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো অ্যাকচুয়ালি লুবলুটা কে? লুবলু হচ্ছে আমি একবার ওর নাম প্রথমে ওর বাবা রেখেছিল রিজু, আর এমনি পুতুন বিভিন্ন রকম নাম ছিল, মানে তখন একেবারেই ছোট। তারপর হঠাৎ আমি ওই মেরা নাম জোকারের মধ্যে ম্যায় তুমসে লুবলু, লুবলু মানে ভালোবাসা, এইটা পেয়েছি লুবলু। তখনই আমার মাথায় হলো এই লুবলু নামটা বেশ আনকমন আছে, এটা রাখবো। আচ্ছা, এটা আমি আপনাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ হ্যাঁ, আপনার নাম জানতে পারবো? সঞ্চিতা সঞ্চিতা কি দাস। সঞ্চিতা দাস। কখন মনে হলো যে আপনার সন্তান চারবাক দীপ্ত হবে? আমাদের একটু মানে ওই টাইটেল নিয়ে আমাদের কোনো ছিল না, মানে টাইটেলটা মানুষকে চিহ্নিত করে যে সে কোন জাত, হ্যাঁ কোন ধর্মের, হিন্দু না মুসলমান। এবার ওর বাবার নামটা হচ্ছে দীপ্তরূপ দাস, তা ওই দীপ্তটা নিয়ে, আর চারবাক হচ্ছে ওর বাবা ছিলেন আর কি ফিলোসফির মাস্টারমশাই। উনি সারা বনগা মানে বনগা গিয়ে নাম বলে দীপ্তরূপ দাসকে চেনে না এমন কোনো লোক নেই। ফিলোসফি মানে শয়ে শয়ে স্টুডেন্ট পড়াতেন, মানে একবারে 400 স্টুডেন্টও পড়িয়েছেন।
4টে ব্যাচে। তাছাড়া উনি লাইব্রেরিয়ান, দুপুরবেলা লাইব্রেরিতে যেতেন। পাবলিক লাইব্রেরি বনগাঁ, ওই লাইব্রেরির লাইব্রেরিয়ান ছিলেন। দীপ্তরূপের দীপ্তটা নিলাম, আর চারবাক দর্শন যেহেতু ওনার প্রিয়, সেই জন্য চারবাক নামটা উনি রাখলেন। রেখে বলছে তাহলে টাইটেল কি করা যায়, আমি টাইটেল তাহলে দীপ্ত দাও, তোমার নামটাও থাকবে। হ্যাঁ, বলছে হ্যাঁ, মার পরিচয় তো আছে, মা জন্ম দিয়েছে, বাবার পরিচয়টা সঙ্গে থাকলো, দীপ্ত, চারবাক দীপ্ত। আপনি বললেন চারবাক দর্শনে ওনার বাবার খুব ভালো লাগতো, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এবার যারা ও তো আমাদের ফিলোসফিরই লোক। ও ফিলোসফির, হ্যাঁ এবার যারা দর্শন নিয়ে জানে না, আমি তাদেরকে সহজভাবে বোঝাবার চেষ্টা করছি, কোথাও ভুল থাকলে অবশ্যই নিজে বলতে পারবে। একটা হচ্ছে আস্তিক দর্শন, যা ভগবানকে মানে, হ্যাঁ এরকম কিছু একটা ব্যাপার। আহ, সেখানে যোগ দর্শন আছে, বেদান্ত আছে। আরেকটা হচ্ছে নাস্তিক দর্শন, যারা এগুলোতে বিশ্বাস করে না। আমি কি ঠিক বলছি? না, এখানে একটা ক্যাচ আছে। ভারতীয় দর্শনে আস্তিক আর নাস্তিকের ডেফিনেশনটা একটু আলাদা। ভারতীয় দর্শন মূলত বেদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক দর্শন, এবং যারা বেদকে মানে না তাদের মধ্যে বৌদ্ধ দর্শন আছে, জৈন দর্শন আছে এবং চারবাক আছে। এবং বৌদ্ধ দর্শন বা জৈন দর্শন এরা ভারতীয় দর্শন অনুযায়ী নাস্তিক, কিন্তু আবার অন্যরকম ভাবে যারা ভগবান মানে না তারা হচ্ছে নাস্তিক, এবং যারা মানে তারা আস্তিক। চারবাক এই দুরকম ভাবেই নাস্তিক, তারা বেদের প্রামাণ্য মানে না, ভগবানের বিশ্বাসও করে। আবার ভগবানও বিশ্বাস করে না। চারবাক কি এটাতে বিশ্বাস করে যে যে মুহূর্তে আমি আছি, যেটা বাঁচছি, সেটাই আমার কাছে হ্যাঁ। মানে ঠিক। আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন মানে বেঁচে থাকবো ফুর্তিতে বেঁচে থাকবো। চারবাকের মন্ত্র হচ্ছে ঋণং কৃত্বা ঘিতং পিবেদ যাবৎ জীবেদ সুখং জীবেদ, মানে যতদিন বাঁচবে হ্যাঁ। সুখে বাঁচো, তার জন্য দরকার হলে ঋণ করেও ঘি খাও বা হ্যাঁ, মানে হ্যাঁ। ভালো লাইফস্টাইল লিড করো। আচ্ছা, আমি যদি এই আর চারবাক শব্দের অর্থ জানেন? আমি আপনার কাছ থেকে জানবো। হ্যাঁ, চারবাক শব্দের অর্থ চারুবাক্য যে বলে, এই শব্দের অর্থ মানে সুন্দর কথা যে বলে, চারু সুন্দর। মানে সুন্দর। চারু মানে সুন্দর, চারুবাক্য যে বলে তার মানে আক্ষরিক অর্থটা আর কি চারবাক। আর চারবাক দর্শন যেহেতু প্রিয়, এবার এইটা নিয়ে একটা বনগায় তোলপাড় হয়েছিল যে টাইটেল তুলে দিয়েছে, কিন্তু আমাদের কোন বয়সে অসুবিধা হয়। টাইটেল তুললো? কোন বয়সে? একদম ওয়ান স্কুলে ভর্তি আচ্ছা, থেকে, সেই সময় থেকে তুলে হ্যাঁ দিয়েছে। সেই সময় থেকে চারবাক দীপ্ত, স্কুলে লেখা চারবাক দীপ্ত, চারবাক দীপ্ত। দীপ্ত এমএ লেখা। মাস্টার পর্যন্ত চারবাক দীপ্তই আছে। সমস্ত ডকুমেন্টে আমার টেকনিক্যালি কোনো প্রবলেম হয় না? না, না, হয়নি, মানে প্রথম দিকে একটু বাদে, যেমন ভোটার কার্ডে উঠে গেছিল চারবাক দীপ্ত দাস, সেটা আবার কাটিয়ে আমরা ভোট চারবাক দীপ্ত করেছি, ওটাকে আমরা করেছি এবং প্রমাণ করলাম যে টাইটেল ছাড়াও মানুষ বাঁচে। ও যে হিন্দু না মুসলমান না খ্রিস্টান কেউ বুঝবে না, জাতি ধর্মটাকে আমার আমরা কোনো মানি ধর্ম না। নেই, আমরা কোনো ধর্মীয় পালনও করি না, কোনো আচরণ করি না। আমাদের বাড়িতে কোনো ঠাকুরের আসন নেই। আমার হাজবেন্ডের একই মত, আমাদের ওই দুজনের এই একই মতের জন্যই আমাদের বিয়ে হয়েছে। আপনিও একই মত? আমি একই মত, আমি কোনোদিন পুজো করিনি, আমার হাজবেন্ডও না, আর ও তো নাই। আমার বাড়িতে কোনো ঠাকুরের আসন নেই, মানে বনগাঁতে আমাদের যে বাড়িটা ছিল, আছে এখনো, ঠিক। তালা দেওয়া রয়েছে, ওখানে থাকি না এখন আর। ওর বাবা চলে যাওয়ার পরে চলে এসেছি আমি এখানে, আমরা দুজন থাকতাম ওখানে ওই বাড়িতে। চারবাক যদি দর্শন তোমার মধ্যে থাকে, তাহলে তুমি কিভাবে রামায়ণ ইন্টারপ্রিট করবে? রামায়ণটা আমি একদম মিথোলজি ভাবে, অ্যাজ এ মিথোলজিক্যাল টেক্সট হিসাবে সেটা ইন্টারপ্রেট করছি, কোনো ধর্মীয় বিশ্বাসের উপর দিয়ে না। আমি জাস্ট একটা গল্প, তার মধ্যে বিভিন্ন ক্যারেক্টার আছে, বিভিন্ন দানব আছে, বিভিন্ন দেবতা আছে, এইভাবেই আমি একটা ফেয়ারি টেল বা মিথোলজিক্যাল টেক্সট হিসাবে আমি কমিক্সটা ইন্টারপ্রেট করছি। তার মধ্যে কোনো ধর্মীয় মানে বিশ্বাস নেই। ধর্মীয় বিশ্বাস নেই, রামায়ণকে তাহলে কেন বাছা হলো? কারণ রামায়ণ হচ্ছে ভারতীয় সংস্কৃতির একটা মানে আকরস্থল, রামায়ণ এবং মহাভারত। রামায়ণ যেহেতু ছোট টেক্সট, মহাভারত অনেক বড়টা, তাই রামায়ণ করতে মানে মহাভারত করতে অনেকটা সময় লেগে যাবে, তাই আমি প্রথমে রামায়ণ দিয়ে শুরু করছি, পরবর্তীকালে মহাভারত করার ইচ্ছা আছে, দেখা যাচ্ছে। কিন্তু তুমি সেই টপিকস নিয়ে করছো যে টপিকস অলরেডি আমাদের ভারতীয়রা এই এই ধর্মের প্রতি বিশ্বাস রেখেই এই রামায়ণটাকে পড়ে, সেই ধর্মেই তুমি তাহলে পড়াশোনাটাও সেভাবেই তোমাকে করতে হলো। রামায়ণে তাকে তো বেশি জ্ঞানটা তো করতেই হবে, নাহলে তো তুমি রামায়ণে তুমি গল্প না, রামায়ণে বলতে পারবে দেখানো না। হয়েছে যে রাম একজন আদর্শ পুরুষ, একজন আদর্শ হাজবেন্ড, একজন আদর্শ কিং। তো সেইভাবেই আমি রামায়ণ মানে ভগবান হিসেবে নয়। ভগবান হিসেবে নয়, কোনো পলিটিক্যাল আইডিওলজির ক্ষেত্রেও নয়, আচ্ছা, কোনোভাবেই নয়, জাস্ট আর একটা যখন ধরো ওই মহাদেব আসবে, হ্যাঁ কোনোভাবে হ্যাঁ। মহাদেব আসবে, বিষ্ণু আসবে, হুম। তারা কিভাবে তোমার কাছে তোমার কমিক্সের মধ্যে মানে তারা আসবে? একজন দেবতা, একজন ফেয়ারি টেল বা একজন মিথোলজিক্যাল ক্যারেক্টার হিসেবেই আসছে, তার মধ্যে কোনো রিলিজিয়াস বা পলিটিক্যাল আইডিওলজি কিছুই নেই। ওর বাবা বলতেন যে এরকম এই স্বর্গ যে, ওটাও একটা রাজ্য ছিল এক সময়, সেইখানে যারা থাকতো
তাদেরকে মানে অনেক, এখন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় ঠাকুরের পর্যায়ে চলে গেছে, কিন্তু মানে এমনি রামকৃষ্ণ- স্বর্গের যে, হ্যাঁ উনি, ওনার অনেক লেখাও আছে ওতে। স্বর্গের যে দেবতারা, তারা একটা মানে স্বর্গ বলে একটা রাজ্য ছিল, সেই রাজ্যেরই বাসিন্দা ছিল, তাদের দেবতা। কৃষ্ণকেও দেবতা, কৃষ্ণ তো একটা ওই মথুরায় ছিলেন, এরকম আর কি। তা এরা ক্রমশ দেবতাতে উত্তীর্ণ হয়েছে, এটাই উনি বলতেন। এরা আসলে কেউ দেবতা না। শিব মানে যেমন ওই বলে যে শিব যেমন বিষ পান করেছে, মানে কি যত খারাপ জিনিস রয়েছে, বলে আজ পর্যন্ত সবাই যত পৃথিবীর জন্য যে ভালো করতে গেছে তাকেই বিষ পান করতে হয়েছে। ঠিক। ইভেন সক্রেটিসকেও। সক্রেটিসকে বিষ পান করতে হয়েছে, এমনকি ওর বাবা আর কি বুদ্ধদেব ভট্টাচার্যের খুব ফ্যান, উনি বলতেন বুদ্ধদেব ভট্টাচার্যকেও পর্যন্ত বিষ পান করতে হয়েছে। সেটা তো আমরা মানে পরিবেশের পরিস্থিতি, পলিটিক্যাল ব্যাপারগুলো ছেড়ে দাও। হ্যাঁ পলিটিক্যাল সেটা- ব্যাপার ছাড়লে তো সেটা হবে না, না। মানে মানুষ কারণ- হিসাবে। কারণ আমি এই কারণে জিজ্ঞেস করছি, তোমার পিছনে চারবাক দর্শন, মার্ক্সবাদ হ্যাঁ, কতটা সিমিলার? কারণ আমি পিছনে দেখতে পাচ্ছি, তোমার পিছনে যিনি ছবিটা, তুমি বলো একটু সেটা সেটা না, নিয়ে। আমি এটা চায়না বেড়াতে গেছিলাম, সেখান থেকেই এটা কেনা। এমনি কিন্তু- কেনা নয়, কিছু মিল না হলে তো একটা হ্যাঁ, ঠাঁই পাবে না মিল তোমার একটা কাছে। আছে, কিন্তু আমি কোনো অর্গানাইজড পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাস করি না। কোনো ক্ষেত্রে কাউকে সাপোর্ট করি, কিছুতে আনসাপোর্ট করি, কিন্তু একেবারে আমি দলীয় পলিটিক্সে বিশ্বাস করি না। আমি দলীয় পলিটিক্স আমরাও করি না। আমরা পার্সোনাল আইডিওলজিতে বিশ্বাস করি, সেটা আমাদের মধ্যেই আছে। আমরা কোনো দলের মধ্যে ইনভলভ নই। কিন্তু মার্ক্সবাদ তোমার বেশি কাছের। সেটা বলা যায়, কিছু কিছু আদর্শ আমার ভালো লাগে তাদের, কিছু কারণ কিছু আমি- নাও আমি- ভালো লাগে। আমি যদি বলি, তোমার লুবলুর বইয়ের মধ্যে আমি হ্যাঁ। চে গুয়েভারাকে দেখতে পাচ্ছি, ফ্রিজের। হ্যাঁ, ওটা ভিয়েতনাম থেকে আনা, কিন্তু এগুলো আমার আর্ট ওয়ার্ক হিসেবেই আনা রাখা হয়েছে, কিন্তু আমরা কোনো দলীয় দলীয় আইডিওলজির মধ্যে ভেরি গুড, দারুণ। ইনভলভ নই। কিন্তু আমাদের একটা পার্সোনাল আইডিওলজি আছে, এটা আমাদের মধ্যেই আছে এবং আচ্ছা, আমার মধ্যেই আছে। আপনার কখনো মনে হয়নি যে আর্ট কলেজে না গেলে, গভর্নমেন্ট আর্ট কলেজ বা অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেখানে না গেলে সেই ভ্যালুটা হয়তো, বা কোথাও কি আটকে যাবে, এরকম ফিল হয় সবাই যদি পড়াশোনা না করে থাকে? হ্যাঁ, ওইটা হচ্ছে যদি আর্ট কলেজে যায়, ওকে একটা ফর্মুলার মধ্যে দিয়ে চলতে হবে। ও ফর্মুলা ছাড়া আঁকে, মানে ও নিজের যা মনে হয় তাই আঁকে। সেটাই ছোটবেলার আঁকাগুলোই প্রমাণ। ওর ছোটবেলার আঁকাগুলোই প্রমাণ, ওর যা মনে হয়েছে। আমরা কিন্তু কোনোদিন ওকে বলিনি তুই আঁক। তো ওকে স্যার স্যার ছিল না ওর আঁকার? আঁকার স্যার বললাম না যে তাকে একদিন দুদিন দেখেছি, তারপরে উনি ওনার আঁকায় দোষ ধরেছে দেখে ও বললো আমি আঁকা শিখবো না। ওই বলবে 7টা বালতি আঁকো, হ্যাঁ, আমার ওগুলো খুব বোরিং লাগতো, যে 7টা বালতি আঁকতে হবে, মানে খুব বোরিং লাগতো। মানে আমার 7টা হাঁস আঁকো, 7টা যা মনে আছে তাই আঁকতাম। আমার একটা অক্সফোর্ড ছোট খাতা ছিল, মোটা খাতা ছিল, সেটা স্কুলে নিয়ে যেতাম, আমি অফ পিরিয়ডে আঁকতাম বসে বসে। বাকি বন্ধুরা খেলতো, আমার খেলাধুলো কোনোদিনই পছন্দ না সেরকম ভাবে, ঠিক, তাই আমি আঁকতাম। আমি একটু দেখাই দর্শকদেরকে যে এই হচ্ছে তার বই। আমাদের খুব, মানে এটা আমাদের বলতেই হবে যে কাকিমা এখানে খুব আদর করে, যত্ন করে, আমরা যে স্মৃতি ফেলে দিই, কত যত্ন করে সেই 4 থেকে 8 বছর এবং 9 থেকে 1 বছর, 11 বছর খুব ভালোভাবে আঁকড়ে ভালো করে রেখেছে, এত বছর ধরে এত রেখে দিয়েছে। বছর ধরে। আর অবশ্যই তখন থেকে তার কিন্তু, আমরা বাচ্চাদের যেভাবে ছবি আঁকতে দেখেছি সেই স্টাইল কিন্তু ওর মধ্যে নেই, স্টাইলাইজেশন একদম নেই, না। নতুন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এইখানে এই দেখুন। যে পঞ্চপাণ্ডব, নিজের মতন করে কাজ শুরু হয়ে গেছে। অপূর্ব। শুনলাম আপনি গানের টিচার, ছেলেও গানের সাথে যুক্ত। হ্যাঁ, বনগাঁতে আমার গানের স্কুল ছিল বড়, 70-80 জন স্টুডেন্ট ছিল, ঠিক। কিন্তু হঠাৎ করেই ওর বাবা চলে যাওয়াতে আমার চলে আসতে হলো, স্কুলটা ভেঙে গেল। এবার ওরা অনলাইনে এখন শেখে, বনগাঁর যারা। আর এখানে আমাকে তো চেনে না তেমন কেউ, এখানে তো বেশি দিন না আমি, সেই জন্য এখানে ওই আশপাশ থেকে 8-9 জন মতন আসে। আর ওর সাথে গানের সম্পর্ক? ও হচ্ছে গান করেছে তো অনেক জায়গাতেই, সেরা জায়গায় দিয়েছি। তারপরে ক্যালকাটা মিউজিক স্কুলে পিয়ানো শিখেছে, গিটার বাজাতে পারে, পিয়ানো, বাঁশি। ওই যে ও রয়েছে, এ রয়েছে, কি জানো এটাকে বলে, কোনটা? গিটার, ভায়োলিন, গিটার, তারপরে বাঁশি সবই বাজাতে পারে। কিবোর্ড একটা ছিল, এখানে জায়গার অসুবিধায় ওর পিয়ানো ছিল, পিয়ানো শিখেছে। আর সেরা জায়গায় কলকাতার, তখন বনগাঁ থেকে আসতো ও, ওই সঙ্গীত রিসার্চ একাডেমি টালিগঞ্জের, ওইখানে ভর্তি করে দিয়েছিলাম। মস্কুর আলী খান, মুবারক আলী খান আর অজয় চক্রবর্তী শ্রুতি নন্দনে ঠিক। ও ভর্তি হয়েছিল। এখানে ক্লাসিক্যাল শিখতো, দীর্ঘদিন শিখেছে। আর ওই টালিগঞ্জে আমাদের একটা ফ্ল্যাট ছিল, ওইখানেও থেকে যাদবপুরে পড়তো।
বুঝতে পারি, তার মানে কি যাদবপুরে থাকাকালীনই এই গান প্র্যাকটিস, মিউজিক প্র্যাকটিস হয়? হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি আমি মনে মনে করতাম যে গানটাই আমার কেরিয়ার হবে, গানের দিকে আমি জোর দিতাম তখন, গানটাই সিরিয়াসলি করতাম। পিছনে কি গিটার থাকতো সবসময়? হ্যাঁ, গিটার। তারা মিউজিকে কাজ করেছে অনেকদিন, তারা মিউজিকে ওর অনেক গান, অনেকবার ও লাইভ প্রোগ্রাম করেছে তারা মিউজিকে গানের। ইমন চক্রবর্তী এখন যে, তার সঙ্গেও করেছে তারা মিউজিকে। করে গিটারকে এক তারা করে গাইছে সুমন সাই, চল সে দেশে যাই। লোহা পাথর ইট কাঠ সব অন্য করে খাই, লোহা পাথর ইট কাঠ সব, লোহা পাথর ইট কাঠ সব অন্য করে খাই, গাইছে সুমন সাই। অন্য খোঁজার বড় সাগর, ও ও অন্য খোঁজার বড় সাগর, মা সকল আর বাবা সকলে করতে চায় ওরটা দখল, এই নিয়ে লড়াই, ছিছিয়ে নিয়ে লড়াই। যাচাই একার জন্য তো নয়, যাচাই একার জন্য তো নয়, সবার জন্য চাই, গাইছে সুমন সাই। যে দেশে সব গান পাগলা, চল সে দেশে যাই। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নাই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, যে দেশে সব গান পাগলা, চল সে দেশে যায়। তারপরে গানটা ও সাইডে এসে গেল, হঠাৎ আঁকাটা জেগে উঠলো। মানে ইউনিভার্সিটি পড়াকালীনই হঠাৎ আমরা যখন আসতাম বনগা থেকে এসে ওর সঙ্গে দেখা করতে আসতাম, দেখি ঘরে ছড়ানো ছিটানো আঁকা। আমি বলছি, তুই আবার আঁকছিস? তা দেখলাম এমন অপূর্ব সব আঁকা পড়ে আছে চারিদিকে মেঝেতে টেজেতে। তখন আমি তো মানে, তখন গানটা আস্তে আস্তে সাইডে চলে গেল, আঁকাটাই প্রধান হলো। হ্যাঁ, এখন আমার একটু গানের ব্যস্ততা আছে, গানের স্কুল আছে, গানের স্টুডেন্টরা এসে গেছে। আমি তাহলে অসংখ্য ধন্যবাদ। মানে আজকে আমরা আপাতত নমস্কার। মানে আপনার মতন মানুষকে যদি কিছুক্ষণ পেও, সত্যি বলছি আমরা হয়তো দর্শককে অনেক কিছু দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। লালন কি জাতি সংসারে। আচ্ছা, আমরা এই যে ইন্টারভিউটা কন্টিনিউ হবে, সেটাতে তুমি সাজেস্ট করো আমাকে কোন নাম দিয়ে আমি কন্টিনিউ করব, লুবলু না চারবাক? দুটোই আমারই নাম। না, তাও মোটামুটি কোনটা সুবিধা হবে? মানে কোন প্রসঙ্গে যাচ্ছ সেটা। আচ্ছা, সেটা নির্ভর করবে, তাই তো? তাহলে আমি চারবাক দিয়ে করছি। চারবাক তার যে টাইটেলটা নিল, বাবার নাম থেকে দীপ্ত করলো। এবার আমি তোমার কাছ থেকে জানবো, তুমি এবার নেক্সট জেনারেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তো দেরি আছে, মানে সেটা তখন ডিসাইড করা যাবে যে তার সারনেম চারবাক হবে না দীপ্ত হবে বা অন্য কিছু হবে। কিন্তু আর দাস ফিরবে না। দাস ফিরবে না। যাদবপুর কতটা চেঞ্জ করলো তোমার এখনকার যে আমি চারবাককে দেখতে পাচ্ছি, যা ইলাস্ট্রেশন আমি এখন দেখতে পাচ্ছি, সেটা যাদবপুর গিয়ে নাকি তার আগে ডেভেলপ হতে শুরু করলো? তার আগেই মানে আমাদের বাড়িতে খবরের কাগজ রাখা হতো, তো টেলিগ্রাফ হচ্ছে ইট ওয়াজ কাইন্ড অফ মাই উইন্ডো টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড। মানে বনগা তো একটা ছোট শহর, সেখানে অনেক কিছুই পৌঁছায় না। আচ্ছা। এবং টেলিগ্রাফ পড়েই আমি বাইরের জগৎ সম্বন্ধে কোথায় কি হচ্ছে, তো ওখান থেকেই বিভিন্ন রকম সম্বন্ধে জানতে শুরু করলাম। এবং গ্রাফিক নভেলও সেখান টেলিগ্রাফ থেকেই প্রথম জানতে শুরু করেছি। তারপরে যাদবপুরে গিয়ে সবার যেমন চোখ খোলে এবং মাইন্ড ডেভেলপ হয়, ওয়ার্ল্ড ভিউ ডেভেলপ হয়, সেরকম আমারও খানিকটা চোখ খুললো। তারপরে গ্রাফিক নভেল সম্পর্কে জানতে শুরু করলাম এবং বিভিন্ন বিষয়, ওয়ার্ল্ড ভিউ সম্বন্ধে, পৃথিবীতে কোথায় কি হচ্ছে যা হয় আর কি। মানে আর ফিলোসফি পড়তে গিয়ে বিভিন্ন রকম দার্শনিক মতবাদ পড়তে শুরু করলাম। তাছাড়া ফিল্ম স্টাডিও পড়া ছিল, আমার এক্সট্রা ডিপার্টমেন্টাল কোর্স ছিল ফিল্ম স্টাডি। সেখানে বিশ্ব চলচ্চিত্র সম্পর্কে এবং ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রি সেই সম্বন্ধেও পড়াশোনা শুরু করলাম।
তো সব দিক থেকেই যাদবপুর আমার পক্ষে খুবই একটা মানে ডোর ওপেনিং বলা যেতে পারে। যাদবপুরে কোন সাল ছিল এটা এডুকেশনটা? 2007-এ ঢুকেছিলাম, 2010 সালে আমি অনার্স পাশ করি, ঠিক। ফিলোসফি অনার্স, আর 2012 সালে মাস্টার্স ফিলোসফি। মায়ের কাছ থেকে শুনেছিলাম যে আঁকাটা মাঝে বন্ধ হয়ে গেছিল। যাদবপুর থেকে যখন মা আসতো ছবি দেখে অবাক হতো। ওইখানে কি আরো বেশি সময় দেওয়া হলো আঁকার ক্ষেত্রে? যখন 12 শেষ হলো তখন আমি ভেবেছিলাম যে মিউজিকটাই আমার ফিউচার, মিউজিক নিয়ে আচ্ছা আচ্ছা। জোর দিতে হবে মিউজিকটার উপরে। ঠিক। সেজন্য সব তো দু নৌকায় তো পা দিয়ে চলা যায় না, তো ঠিক। একটাই করা উচিত। সেজন্য মিউজিকটাকেই মোস্টলি এমফাসাইজ করতে শুরু করলাম। তখনও কিন্তু মানে ইলাস্ট্রেশন, কমিক কিচ্ছু আসেনি, ড্রয়িং কিচ্ছু আসেনি না, সেভাবে? তখন ছোটবেলা থেকেই ড্রয়িং করতাম, না, না, কিন্তু সেই ড্রয়িং আলাদা। হ্যাঁ। মানে এইভাবে ড্রয়িং হ্যাঁ, তখন না, আসেনি। না, না। তারপরে যখন যাদবপুরে ঢুকলাম তখন মিউজিক নিয়েই চলতে শুরু করলাম, তখন আঁকাটা একদম বন্ধ হয়ে গেছিল। ঠিক, কিন্তু ঠিক। আমার মনে হয় যে মানে ভেতরে ভেতরে ডেভেলপ করছিল, ইভলভ করছিল। তারপরে যে মাস্টার্সের লাস্টের দিকে এসে আবার আঁকা শুরু করলাম, তখন দেখলাম আমার হাতটা অনেকটা ডেভেলপ হয়েছে ইন্টারনালি। ঠিক, ঠিক। তো তখন মানে মাস্টার্সের লাস্টের দিকে আবার চাকরির চেষ্টা শুরু করলাম। তখন টাইমস অফ ইন্ডিয়ায় একটা চাকরি পেলাম ইলাস্ট্রেশনে, ইন্টার্ন কার্টুনিস্ট হিসাবে। Intern। ওদের যে ধর্মতলায় অফিস হুম, যেটা হুম, আছে হুম। সেখানে জয়েন করলাম। তখন থেকে আমার প্রফেশনালি যে আঁকার যে বিষয়টা সেটা শুরু হলো। তারপরে কিছু ছোটখাটো পেপারে করেছিলাম। সল্টলেকেও একটা ভারত দর্পণ বলে একটা হিন্দি পেপারে কার্টুনিস্টের কাজ করেছিলাম। আর মাস্টার্সের পরে আমি মানে সবার যেরকম হয় সেলফ এক্সপ্লোরেশন হয়, মানে বাকি জীবনটা নিয়ে কি করব, সেরকম আমারও হয়েছিল। আমি বিভিন্ন মিডিয়াম ট্রাই করতে শুরু করলাম। যেমন প্রফেশনাল সিঙ্গিং, আমার যেমন গানের একটা ট্রেনিং আছে, তো মিউজিকের দিকে ট্রাই করেছিলাম। রঙ্গকর্মী থিয়েটার গ্রুপ জয়েন করেছিলাম। তো শেষ পর্যন্ত টাইমস অফ ইন্ডিয়াতে গিয়েই মনটা ভরলো যে এই ব্যাপার, এই Career-টা। ওয়ার্ল্ডটা আমার ওটাও। পক্ষে খুব সুইটেবল লাগছে। ঠিক। তো সেদিকে এগিয়ে গেলাম। তারপরে কিছু ছোটখাটো পেপারে কাজ করার পরে দিল্লি থেকে একটা কল আসে, দিল্লিতে একটা চাকরির সুযোগ আসে HSPL হেনু স্টুডিও প্রাইভেট লিমিটেড, সিআর পার্কে, চিত্তরঞ্জন পার্কে। তো তারপরে দিল্লি আমি চলে যাই। ফিরে এলে কবে আবার ওখান থেকে? ফিরে এলাম অনেক পরে, 7 বছর দিল্লিতে ছিলাম, আচ্ছা। সিআর পার্কে ছিলাম। সেখানে হেনু স্টুডিও প্রাইভেট লিমিটেড, ওখানে কাজ করেছি অ্যাজ এ সিনিয়র ইলাস্ট্রেটর। প্রথমে জুনিয়র ইলাস্ট্রেটর হিসেবে ঢুকেছিলাম, তারপর আস্তে আস্তে অনেক কিছু শিখেছি ওখানে। ঠিক। প্রচুর কিছু ইভলভ হয়েছে, অনেক কিছু শিখেছি। প্রফেশনালিজম কাকে বলে সেটা শিখেছি। মানে তার আগে তো জাস্ট শখে আঁকতাম, কিন্তু ডেলিভার করা ডেডলাইনের মধ্যে এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সবকিছুই ওখানেই শিখেছি। তারপরে ওটা ছেড়ে জয়েন করলাম কথা ইন্ডিয়া। কথা ইন্ডিয়া ইজ আ এনজিও অ্যান্ড চিলড্রেন্স বুক পাবলিশার। ওই দিল্লি এবং বোম্বে সার্কিটে খুবই ফেমাস হুম। কথা ইন্ডিয়া। ওখানকার হেড হচ্ছেন গীতা ধর্মরাজন, পদ্মশ্রী গীতা ধর্মরাজন, উনি আমার বস ছিলেন। লুবলুতে যদি এবার আসি, আমি জানি যে এই রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড, আইসনার অ্যাওয়ার্ড। এইটা যদি আমি দর্শকদের ক্ষেত্রে বলি যে যেমন অস্কার হয় সবথেকে বড় প্রাইজ, সেরকম যারা কমিক্স নিয়ে আছে, ডিজিটাল আর্ট নিয়ে আছে, তাদের ক্ষেত্রে সবথেকে বড় অ্যাওয়ার্ড বলা যেতে পারে। এই যে লুবলুর পৃথিবী, এইটা ডেভেলপ করার যে মানসিকতাটা, এবার লুবলু হবে, লুবলুর আলাদা ক্যারেক্টার হবে, নিজেই লুবলু কিনা, এটা নিয়ে একটু আমি জানতে চাইবো। হ্যাঁ, লুবলু ক্যারেক্টারটা মানে যাদবপুরে পড়াকালীন যে আমি বিভিন্ন দার্শনিক মতামত পড়ছিলাম, ঠিক। তখন পৃথিবীকে অন্যরকমভাবে দেখার একটা প্রবণতা শুরু হয়েছিল। যে আমরা যে পৃথিবীটা দেখছি সেটা কি আসলেই is it really there, or someone is hallucinating us to see different things? মানে আচ্ছা। আমাদের অন্যরকম কেউ দেখাচ্ছে নাকি এটা সত্যিই আছে, বা এরকম বিভিন্ন দার্শনিক প্রশ্ন আমার মনে আসতে থাকে। তো প্রথমে আমি নিজেরই অনুকরণে লুবলু বলে একটা ক্যারেক্টার বানিয়ে সেটা ওয়েবটুন বলে একটা প্ল্যাটফর্মে আপলোড করি, কিছু কমিক স্ট্রিপ বানিয়ে। তারপর সেটা কালারও করি। তারপরে লুবলু মোশন কমিক্স বানাই ইউটিউবে। তারপরে 360 ডিগ্রি একটা ইলাস্ট্রেশন হয়, একটা জনার হয়, সেটা একটা ইমার্সিভ ইলাস্ট্রেশন। সেই ব্যাপারটা আমার খুব প্রিয় ছিল। সেটার সাথে কমিক্সটাকে মিলিয়ে আমি ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম 360 ডিগ্রি কমিক সিরিজ তৈরি করি, লুবলু সিরিজ। তো তারপরে মনে হয় যে লুবলু নিয়ে একটা পূর্ণাঙ্গ কমিক্স করলে কেমন হয়। সেখান থেকেই লুবলু পৃথিবী শুরু। মানে একটা দুপুরে মানে রোগ চেপে গিয়ে শুরু করে দিই যে কমিক্স বানানো। আস্তে আস্তে পুরো কমিক্সটাই হয়ে যায়। পুরোটা করতে আমার 1 বছর লেগেছে। কখনো ভাবা হয়েছিল যখন বানানো হচ্ছিল যে এটাকে আমি বুক হিসেবে এটা পাবলিশ করব, নাকি ডিজিটালি চলবে যেরকম করে আগে হচ্ছিল না, কাজ? প্রথমে আমি এইটা করেছিলাম ইংলিশে, দ্য ইংলিশে। ওয়ার্ল্ড অফ লুবলু। আচ্ছা। তো এখানে
যখন আমি ইংলিশ পাবলিশারদের কাছে গেলাম সবাই রিজেক্ট করেছিল। যে আমি কারোর নাম বলছি না, কিন্তু ইন্ডিয়াতে যারা ইংলিশ পাবলিকেশন করেন কজ দিয়েছিল কিছু? কজ দিয়েছিল যে এটা খুব একটা অন্য ধরনের, আমরা মানে ওনারা অ্যাকচুয়ালি সেফ পথে চলতে চেয়ে, হ্যাঁ, মানে যেটা গতানুগতিক, এটা গতানুগতিক। ইউনিক তো গতানুগতিক চাইছিল কিছু হ্যাঁ একটা। আমি মানে ক্লোজলি অবজার্ভ করেছি, মানে বেসিক্যালি 4টে ক্যাটাগরিতে আজকাল ইন্ডিয়ান ইংলিশ পাবলিকেশন হয়। ঠিক। মানে ফেমাস বায়োগ্রাফি অফ এ ফেমাস পারসন অর পার্সোনালিটিস, ঠিক। তারপরে জেনারেল নলেজ, তারপরে অ্যাডাপ্টেশন অফ সামথিং ক্লাসিক লিটারেচার ঠিক। যেটা অলরেডি এক্সিস্টিং, আর ইন্ডিয়ান ইমিটেশন অফ সাম এক্সিস্টিং ওয়েস্টার্ন ট্রোপ অর সাম ক্যারেক্টার্স। তো মোটামুটি 4টে ক্যাটাগরিতে আমি দেখতে পাই, কিন্তু এটা খুব একটা হাটকে ছিল, খুব একটা আলাদা ছিল বলে রিজেকশন হয়। তো তারপরে বাধ্য হয়ে দেখছিলাম যে সময় পেরিয়ে যাচ্ছে, এটা অনেক সময় চলে গেছে, 8-10 মাস হয়ে গেছে, তো ইবুকে পাবলিশ করে দিই। আর বাংলায় আমার বুক ফার্মের সাথে অনেক দিন ধরেই পরিচিতি ছিল। শান্তনু ঘোষ যে বুক ফার্মের যে কর্ণধার, তিনি আমার কথা জানতেন এবং আমার কাজ সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন। তার সঙ্গে 10 বছর আগেই আমার পরিচয় ছিল। বুক ফার্ম থেকে কমিক্স অ্যান্ড গ্রাফিক্স বলে একটা ম্যাগাজিন বেরোয়, ও মানে ওয়ার্ল্ডে ওরকম মোটা কমিক্সের ম্যাগাজিন আমি সত্যি দেখিনি খুব একটা। সেটাই। বাংলা ভাষায় এটা খুবই একটা ইউনিক কাজ। তো ওখানে আমার কয়েকটা মানে কাজ ইলাস্ট্রেশন আগে প্রকাশিত publish হয়। হয়েছিল। লুগলু বানানোর পরে যখন বাংলা অনুবাদ করলাম, তখন শান্তনুদার সাথে যোগাযোগ করলাম এবং এক বিকেলে দেখাতে নিয়ে গেলাম ওনাদের অফিসে। বুক ফার্ম সহজেই অ্যাকসেপ্ট করে নিল যে আমরা এটা করছি, নো প্রবলেম। তো তারপরেই বুক ফার্মের পক্ষ থেকে লুগলু পৃথিবী বের হয় এবং সেটা বিপুল সারা জায়গায়, এবং আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল 2025 সালে। আর পরবর্তীকালে কলকাতা বুক ফেয়ারেও সেটা খুব সারা জায়গায়, এবং পাঠকদের ভালোবাসায় এই ফিনান্সিয়াল ইয়ারে 10,000 কপি সেল হয়েছে ওটার। আরে বাবা! দ্যাটস এ বিগ নাম্বার ফর আ রিজিওনাল কমিক্স। ঠিক। তো আমি আশা করছি এই নমিনেশনগুলোর পরে কোনো ইন্ডিয়ান ইংলিশ পাবলিশার যদি অ্যাপ্রোচ করছেও, কিছু রিলাক্টেন্ট আসছে, কিন্তু কেন বুক ফার্ম ইংলিশ করে না? না, ওটা বাংলাতেই করে। তো আশা করছি আরো কিছু প্রকাশক এগিয়ে আসবেন ইংলিশ যারা পাবলিশন করেন। দেখা যাক, কিছু পাচ্ছিও, কিন্তু ঠিক। দেখা যাক। আমার একটা বিষয় এখানে খুব বলার হুম। মানে মনে হলো বলা উচিত। যিনি শান্তনুদা রয়েছেন বুক ফার্মের, আমার সামনাসামনি কখনো কথা হয়নি, দেখা হয়নি। তবে আমি ক্যামেরা থ্রু দিয়ে বলতে চাই যে অবশ্যই এই প্রশ্নটা আপনাকেও রইলো। কি এমন দেখেছিলেন চারবাকের ওই লুবলুর পৃথিবীতে যেটা আপনি সিলেক্ট করেছিলেন? কারণ আমাদের এখন যাওয়ার সময় নেই। তো প্লিজ একটা ভিডিও যদি মেসেজ করে পাঠান, আমি আপনারটা অবশ্যই পাবলিশ করব। আরেকটা আমি ওনাকে জানাই যে আমি এর আগে ইন্টারভিউ নিয়েছিলাম ভট্টবাবুর পেজ। ও নিজের একটা পেজ চালায়। অনেক দিন ধরে মনে হবে যেন একটা টিম কাজ করছে, এত পরিশ্রম করে। সেও যাদবপুরের, সেও কমিক্স করছে, তাকেও সেও বুক ফার্মের সঙ্গে জড়িত। তো এটা তো অবশ্যই তাকে মানে থ্যাঙ্কস দিতেই হবে যে এই সমস্ত মানুষগুলো যদি এগিয়ে না আসে, তাহলে চারবাকের মতন মানুষরা সত্যি করে উঠে আসতে পারত না। হ্যাঁ, বুক ফার্ম খুবই ভালো কাজ করছে, এবং অ্যাটলিস্ট মার্কেটিং এ তো কলকাতা এখন 1 নম্বর বুক ফার্ম, এবং ঠিক। অ্যাটলিস্ট আমার বইয়ের ক্ষেত্রে যা বুক ফার্ম যে প্রোডাকশন কোয়ালিটি করেছে, সেটা কোনো ইন্টারন্যাশনাল প্রোডাকশনের সঙ্গে পাল্লা দিতে অনায়াসে পারে। বাহ! ইন্টারন্যাশনাল পাবলিকেশন থেকে বেশি আমি বলবো। বুক ফার্মের অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল পাবলিকেশন শুরু করা উচিত, ইংলিশে শুরু করা উচিত। আমি একটু লুবলুর ইয়েটা দেখতে চাইছি, কমিক্সটা। হ্যাঁ। এটা হচ্ছে লুবলু। লুবলুর যে ক্যারেক্টার, এর থ্রু দিয়েই পুরো কমিক্স, মানে এর দিয়েই পৃথিবীটা দেখা হবে, তাই তো? ইনি হচ্ছে মেইন ক্যারেক্টার। মেইন ক্যারেক্টার। হুম। ইনি মেইন ক্যারেক্টার না ইনি মেইন ক্যারেক্টার? লুবলু অ্যাকচুয়ালি আমার অল্টার ইগো, অনেকটাই আমার আমি মতো। সহজে বোঝাই আগে। এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, অবজার্ভ করতে পারছি, প্যান্ট, এই যে পরার স্টাইল আমি তোমাকে দেখেছি। একটা হচ্ছে চশমা, এই রকমই চুল ঝাঁকড়া। আর এই বাড়িতে এসে যেটা আমি ফিল করলাম, সেটা হচ্ছে আমি নিজের চোখে দেখেছি, সেটা হচ্ছে এইটা রয়েছে এই মুখোশটা, ঠিক আছে? আর তানপুরা, এই সমস্ত জিনিসের প্রায় আমি হয়তো 60% এখানে দেখতে পাচ্ছি। তো আমি কি ধরে নেবো যে এই লুবলুই তুমি? হ্যাঁ, আমার অল্টার ইগো, মানে অনেকটাই আমার মতো, কিন্তু সবটা না। সবটা না। যেমন এই ঘরে অনেক কিছু জিনিসপত্র আছে, এই ঘরেও লুবলুর অনেক কিছু জিনিসপত্র আছে, এবং ভাবনা চিন্তা অনেকটা, আমিও দার্শনিক চিন্তা ভাবনা নিয়ে সারাদিন ধরে ভাবি, একটু উদাসীন টাইপেরও আমি, সেটাও লুবলু। তো অনেকটাই মিল আছে আর কি। কি এমন এর স্পেশাল আছে যেটা তোমার সত্যি করে, তুমি তো হতে পারতে, খুব ভালো হতো, যেটা এর মধ্যে তুমি দিয়েছো, যেটা আমার মধ্যে নেই, যেটা তোমার মধ্যে নেই? সেটা হচ্ছে ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারে, আমার মতো, মানে
সারাদিন কাজ নিয়ে বসে থাকে না। না না এটা আমি মানবো না। ইচ্ছা মতো ঘুরে বেড়ানোর জন্য চায়না থেকে এই হ্যাঁ, সমস্ত জিনিস আনা। হ্যাঁ। রিসেন্টলি তুমি আমেরিকা থেকে ঘুরে এলে, আর কোথায় কোথায় 2-4টা বলে দাও, তাহলে মিলিয়ে নেবো হ্যাঁ। আমি লুবলুর সাথে। হ্যাঁ, এখনো পর্যন্ত 20টা দেশে ঘুরেছি। এই আলমারি পুরো ভর্তি আছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা সামগ্রীতে। কিন্তু লুবলু কোনো চাকরি করে না, লুবলু কোনো কাজও করে না, কমিশন ওয়ার্কও করে না। সারাদিন ঘুরে বেড়ায়, সারাদিন উদাসীন হয়ে বিভিন্ন দার্শনিক মতামত ফলিয়ে বেড়ায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো কাজ করে না আর কি। ও একটা সারিয়াল ওয়ার্ল্ডে থাকে। এই বই তো রয়্যালটি হয়, তাই তো? হুম, হুম। এমন একটা তো সময় আসতেই পারে যে আর তোমাকে কাজ করতে হলো না, শুধু ঘুরে বেড়াতে হলো। হ্যাঁ, মানে আমি যদি সেটাই এখন চেষ্টা করছি, যাতে পুরো টাইমটাই আমার নিজের কমিক্সে ডিভোট করতে পারি। একদম একদম। তাহলে আরো বেশি আপনারা পাবেন লুবলু পৃথিবীর মতো আরো অনেক কমিক্স। এই যদি পুরো বইটা বলি, হুম। এরকম টোটাল কতগুলো বই এই মুহূর্তে তোমার পাবলিশ হয়েছে? এরকম শুধু আমার গল্প এবং সম্পূর্ণ আমার এন্টারপ্রাইজে কমার্শিয়ালি পাবলিশড হয়েছে। তার আগে আমি সেলফ পাবলিশ করতাম কিছু বই, ওখানে কিছু সেলফ পাবলিশ করা আছে। এটা আমার সেলফ পাবলিশ করা ফার্স্ট বই। ইটস আ কালেকশন অফ মাই সাম কনসেপ্ট আর্ট ফ্রম 2024 to 17। আর এটা আমার ফার্স্ট গ্রাফিক নভেল, যেটার জন্য আমি কমিক কন ইন্ডিয়া ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড পাই 2019 সালে। আচ্ছা। আর তার সিকুয়েল হিসাবে আমি আরেকটা বই পাবলিশ করি, এপস। এটার নাম জিরো, এটার নাম এপস। আমি একটা ইলাস্ট্রেশন সিরিজ বানাতাম ইন্ডিয়ান এলিয়েন্সের উপর। ইটস এ কম্বিনেশন অফ এলিয়েন্স, কনসেপ্ট অফ এলিয়েন্স অ্যান্ড ইন্ডিয়ান কালচার। তো তারই এটা ফলশ্রুতি, এটা গ্রাফিক নভেল। এখানে দুটো ক্যারেক্টারকে নিয়ে গল্প আছে। এবার যদি কমার্শিয়াল রিলিজের দিকে যাই, এটা হচ্ছে আমার ফার্স্ট পূর্ণাঙ্গ বাংলা কমিক্স, হজবরল। ইটস অ্যান অ্যাডাপ্টেশন অফ সুকুমার রায়স স্টোরি, ফেমাস স্টোরি, আপনারা সবাই জানেন হজবরল। তারপরে আসছে হচ্ছে লুবলু পৃথিবী, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এটা এসেছে। হ্যাঁ, তারপরে হার্পার কলিন্স ইংলিশে পাবলিশ করেন HJBRL, হজবরলেরই ইংলিশ ট্রান্সলেশন। বলা বাহুল্য এটা এখন নিব বুক অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে। নিব বুক অ্যাওয়ার্ড হচ্ছে একটা টপ অ্যাওয়ার্ড, আপনারা যারা জানেন তারা জানেন। সেটা সেপ্টেম্বরে রেজাল্টটা বেরোবে। যদি উইন হয়, জিততে পারি, তাহলে আপনারা সবাই জানতে পারবেন। তারপরে আসছে হেসরাম হুঁশিয়ারের ডায়েরি। এটাও সুকুমার রায় আমার খুব ফেভারিট অথর। তো তার কাজ করতে আমার খুব ভালো লাগে। তো হেসরাম হুঁশিয়ারের ডায়েরি আমার একটা অত্যন্ত প্রিয় প্রোজ, যেটা আমি ছোটবেলা থেকে পড়ে এসেছি। এটা সন্দীপ রায় বলেছিলেন এই কাজটা করতে আমাকে। সন্দীপ রায় যখন হজবরল নিয়ে গেছিলাম, তখন উনি বলেছিলেন এটা কাজ করতে। কাজ করে খুব আনন্দ পেয়েছি। তারপরে আসছে হচ্ছে উইল আইজনারের লেখা পৃথিবীর প্রথম গ্রাফিক নভেল, কন্ট্রাক্ট উইথ গড। এটা কোন সালে? এটা হচ্ছে 2025-এ। এটা 2025? হ্যাঁ, এটা 25। এটা আগে না ওটা আগে? এইটা আগে। গ্রাফিক নভেল এবং কমিক্স ডিফারেন্স সম্বন্ধে একটু বলা দরকার। কমিক্স হচ্ছে বেসিক্যালি বাচ্চাদের জন্য কিছু মজাদার স্টোরি বা অ্যাডভেঞ্চার বা এরকম কিছু। আর গ্রাফিক নভেল হচ্ছে বিভিন্ন সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলে, মূলত অ্যাডাল্টদের জন্য। সেখানে বিভিন্ন পলিটিক্যাল স্টেটমেন্ট থাকে, বিভিন্ন সোশ্যাল স্টেটমেন্ট থাকে। এটা গ্রাফিক নভেল? হ্যাঁ, এটা গ্রাফিক নভেল। এটাকে কমিক্স গ্রাফিক নভেলের মাঝামাঝি বলা যায়। কারণ হচ্ছে আমি মানে ডেলিবারেটলি সেটা ট্রাই করেছি, কারণ আমি চেষ্টা করেছি ডিজাইন করতে সব বয়সের জন্য। বাচ্চারাও এখানে যে কালারফুল ইলাস্ট্রেশন দেখে মজা পাবে এবং উপর বইটা পড়বে। আপনি যখন একটু বড় হচ্ছেন, তখন আপনি ভেতরকার যে দার্শনিক মতামতগুলো সেগুলো পাবেন। ঠিক। তো সব বয়সের পাঠকের জন্যই বিচার করে এটা লেখা, সেজন্য এটাকে গ্রাফিক নভেল কমিক্স দুটোই বলা যায়। যদিও এটা নিয়ে বিতর্ক আছে, কোনটা গ্রাফিক নভেল কোনটা কমিক্স। সে বিতর্কে না গিয়ে আমি বলছি যে এটা পুরো মানে দুটোই বলা যায়। এই যে আমাদের উইল আইজনার যেটা রয়েছে, মানে লেখাটা তুমি বললে যে বাংলায় অনুবাদ হলো, মানে বিশ্বের মধ্যে এই বইটাকে তুমি ধরলে কন্ট্রাক্ট, এটাকে বাংলায় করতে হবে কেন? কারণ এই বইয়ের যারা বইটা পড়েছেন তারা ভূমিকাতে লেখা আছে যে এই বইতে দেখানো হয়েছে যে ইহুদি যারা ইমিগ্রেন্টস এসেছিলেন নিউ ইয়র্ক শহরে 30-এর দশকে, তাদের যে জীবন পদ্ধতি বর্ণনা করেছে। এখানে 4টে গল্প আছে, সবগুলো গল্পই ইমিগ্রেন্টের জীবন নিয়ে, তাদের ভাঙাচোরা লাইফ, তাদের দুঃখময় জীবন, তাদের ঘিঞ্জি পরিবেশ নিউ ইয়র্কে যেমন থাকে, নিউ ইয়র্কের ব্রঙ্কস শহরে এটা গল্প। তার সঙ্গে উত্তর কলকাতার অনেক মিল পেয়েছি আমি। আচ্ছা। এবং তার পূর্ববঙ্গের যে উদ্বাস্তুরা, তাদের জীবনের সাথে অনেক মিল পাওয়া যায়। সেই মিলের জন্যই এইটা সিলেক্ট করা। এবং আরেকটা সিলেক্ট করা, যারা কমিক্স নিয়ে পড়াশোনা করেন তারা জানেন এটা ওয়ান অফ দ্য মাইলস্টোন অফ গ্লোবাল কমিক্স। ঠিক।
সারা বিশ্বের কমিক্সে এটা একটা মাইলস্টোন, যেহেতু এটা প্রথম গ্রাফিক নভেল এবং আইজনার একজন মাস্টার স্টোরি টেলার এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিগার্স, যেমন স্ট্যানলি আছেন, আরো অনেকে আছেন। উইল আইজনার ইজ ওয়ান অফ দ্য স্টলওয়ার্ডস অফ কমিক্স। যারা বই মানে কমিক্স আঁকছেন, ইলাস্ট্রেশন করছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি, যে কেউ কি যে কোনো বই, ধরো আমি বলছি এটা ইংলিশে যদি হতো, এখান থেকে ওই বই নিলাম একটা, আমি সেই পাবলিশারকে কিভাবে কন্ট্যাক্ট করবো যে আমি বাংলাতে এটা করতে চাই, এটা কিভাবে আইডিয়াটা আসে, এই প্রসেসটা যদি জেনে নিই। এই বইটার জন্য আমি প্রথমে এর যে পাবলিশার ডাব্লিউ নটন নিউ ইয়র্কে কন্ট্যাক্ট করেছিলাম মেলে, তারাই রিডাইরেক্ট করে আমাকে উইল আইজনারের যে এস্টেট আছে, আইজনার এস্টেট, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করায় এবং তাদের সাথে আমি কথা বলি। তারপরে বুক ফার্ম সত্ত্ব কেনেন, তারপরে সেটা বাংলায় অনুদিত হয়। তো আমার সর্বশেষ যে বই বেরিয়েছে সেটা হচ্ছে বীরপুরুষ এবং বনলতা সেন। আপনারা সবাই এই কবিতা দুটোর সঙ্গে পরিচিত আছেন। ছোটবেলায় আমরা সবাই বীরপুরুষ পড়েছি এবং বড় হয়ে বনলতা সেন পড়েছি। এটা অ্যাকচুয়ালি আমি আমার ইউটিউব চ্যানেলে একটা সিরিজ করছিলাম, মোশন কমিক্স, সেখানে বিভিন্ন বাংলা কবিতাকে আমি ইংলিশ ট্রান্সলেশনে অ্যাডাপ্ট করছিলাম। তো সেখান থেকে বুক ফার্ম দেখে এবং শান্তনুদা, যে বুক ফার্মের কর্ণধার, তিনি আমাকে অনুরোধ করেন যে যদি এটা বাংলায় অনুবাদ করে বই হিসাবে প্রকাশ করা যায় প্রিন্টে। তো বুক ফার্মের অনুরোধেই আমি এটা তৈরি করি এবং বক্স সেট হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বক্স সেটে দুটো বই আছে, বনলতা সেন এবং বীরপুরুষ। তো এই বই দুটোই আমার সর্বশেষ পাবলিকেশন। এছাড়া এটার পরে আমি লুবলু 2 এর কাজ চলছে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি রামায়ণ মোশন কমিক্স হিসেবে প্রেজেন্ট করছি। এটা রামায়ণটা খুব ডিটেলে করছি আর 25টা পর্বে করছি। আচ্ছা, সবকটা কাণ্ডই থাকবে। বাংলা যে কমিক্স ইন্ডাস্ট্রি, সেটাকে আন্তর্জাতিক মানের হতে পারেনি না? আমরা এখনো পর্যন্ত সে নিজেদেরকে এখনো ছোটই ভেবে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই হতে পারে। এটা তো গেছে ইন্টারন্যাশনালি। আরো বাংলায় যে ট্যালেন্টরা আছে তাদের আরো এগিয়ে আসা উচিত। আমাদের বাবা মার আমলে যে নারায়ণ দেবনাথ ছিলেন বা ময়ূক চৌধুরী ছিলেন, তারা আন্তর্জাতিক মানে কাজ করেছিলেন, কিন্তু তারা মোস্টলি আমেরিকান কমিক্সের অ্যাডাপ্টেশন করেছিলেন। যেমন সুপারম্যানের অনুপ্রেরণার প্রেরিত হয়ে যেমন মাটুল দিগ্রেড তৈরি করা হয়েছে, আবার কুইক অ্যান্ড ফ্লিপকে অনুপ্রাণিত হয়ে যেমন নন্টে ফন্টে বা হাদাবোদা, বা ইভেন সর্বভারতীয় ক্ষেত্রে চাচা চৌধুরী, ইটস ইন্সপায়ার্ড বাই অ্যাস্টেরিক্স ওবেলিক্স। কি পার্থক্য তাহলে লুবলুর মধ্যে? লুবলুটা একেবারেই অরিজিনাল, এর কোনো মিল পাবেন না কোনো বিষয়ের ক্ষেত্রে, কোনো কমিক্সে কোনো এক্সিস্টিং ক্ষেত্রে কোনো মিল পাবেন না। এটা সম্পূর্ণ আমার মতন কমিক্স, আমার ভাবনায় রঞ্জিত এবং আমার ভাবনা দিয়েই সাজানো হয়েছে পুরো কমিক্সটা। তার মানে এটা দাঁড়াচ্ছে বাংলা কমিক্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে যদি কারো আইডিয়া অরিজিনাল থাকে, অরিজিনাল আইডিয়া থাকে, বিশ্বের দরবারে যাওয়াটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না, তাই না? আর একটা কি তার গুণ থাকতে হবে বিশ্বের দরবারে পৌঁছাবার জন্য? শুধুমাত্র আঁকলে বা খুব ভালো আঁকলে গল্প বললেই হবে না, সেটাকে মার্কেটিং করারও একটা জায়গা থাকতে হবে। মার্কেটিং আমি তেমন করিনি। আমি জাস্ট যে নমিনেশন হয়েছে আইজনার অ্যাওয়ার্ডে, আমি জাস্ট মেল করেছি যে আমি এটা সাবমিট করতে চাই, দ্যাটস ইট। এটা তো মানে শুধুমাত্র এই অ্যাওয়ার্ডের ক্ষেত্রে বলছো, ওভারঅল যে পুরো এতগুলো কাজ করেছো, এটা অস্বীকার করার কিছু নেই। তুমি যেভাবে নিজেকে একটা প্রচার করারও তো ব্যাপার আছে, নাহলে কিন্তু অসম্ভব ব্যাপার। শুধু এঁকে গেল না করা, সেটা তুমি যদি ঘরে বসে এঁকে যাও সারা জীবন, তাহলে তো কেউ দেখবে না, কেউ দেখবে না। সেটা এখন যে সোশ্যাল মিডিয়া আছে সেটা খুব সাহায্য করে। আমি যেমন ইন্ট্রোভার্ট, আমি গিয়ে কথা বলতে পারি না কারোর সাথে, আমি জাস্ট পোস্ট করি ইনস্টাগ্রাম, ফেসবুকে, এবং আমার কাজগুলো দেখুন, যারা ভালো লাগে তারা দেখে, এবং দ্যাটস ইট। আর দেখুন মানে সেটা এত মনোযোগ দিয়ে কাজ হয়। আমি দর্শকদেরকে বলবো, আপনারা অবশ্যই লুবলুর পৃথিবী ছাড়াও বিহান্সেও যদি যায়, তার কাজগুলো এক একটা পাতার কাজ এত ডিটেলে, যে তার পরিশ্রমটা, তার নিষ্ঠাটা আছে বলেই আজকে কিন্তু লুবলু এই জায়গায় এসেছে। লুবলু প্লাস চারপাক। আমি যেটা পারি সেটা করি, আমি জাস্ট কাজের দিকে মন দিই, কাজটা ভালো করে করার চেষ্টা করি এবং সেটা পোস্ট করি, তাতেই যা কাজ হয় তা হয়। আমরা কি একটু রিকোয়েস্ট করতে পারি যে কোনোভাবে তোমার কাজের জায়গা, সেই জায়গাতে কিভাবে কাজ হয়, একটু কাজের নিয়ে কথাবার্তা বলবো, তাহলে ইয়াং জেনারেশন একটু জানতে পারবে। চারবাক, তুমি উস্কো খুস্কো, আমিও উস্কো খুস্কো, কেন বলো তো? মানে চুল কি সেট আপ করা যায় না কিছু? মানে আমার মনে হয় যে ভাবুক এবং ক্রিয়েটিভ লোকেরা একটু অগোছালো হয়, যেমন আইনস্টাইনের চুল ছিল যেরকম।
সেরকমই মানে আমার এটাই তো পছন্দ। এইটার মধ্যে আরো অনেক কিছু পছন্দের মধ্যে আমি তোমাকে বলি যে যে ওয়ার্ক স্পেসটা বানিয়েছো, আমি আমার জীবনে হুম, এত ভিডিও এত জায়গায় দেখেছি, এইরকম ওয়ার্ক স্টেশন আমি জীবনে দেখিনি। ওয়ার্ক স্পেস, হুম, একটা সোফা, হুম, সোফার মধ্যে হাঁটু দিয়ে মানে পুরো বসে গেলে হুম, হুম। কাজ করছো, এটাই কি মাঝে মাঝে শোয়ারও জায়গা হয়ে যায় নাকি? হ্যাঁ, যখন দুপুরবেলা ঘুম পায় তখন ঘুমিয়ে পড়ি, আবার জেগে উঠে কাজ করি, জেগে উঠেই আবার এর মধ্যে ঢুকে পড়ি। দিনে কতক্ষণ তাও টাইম কাটাতে হয় এই জায়গাটাতে? মোস্টলি মানে ঘুম থেকে উঠেই এখানে বসে পড়ি, আবার সারা রাত রাত হয়তো 2টো পর্যন্ত এখানে কাজ করি, তারপরে ঘুমোতে যাই। আচ্ছা, তোমার হাতটা দেখে একটু, টিন কেন এখানে? এটা আমার ওয়ান অফ দ্য ইন্সপিরেশন হার্জ। আমি হার্জ মিউজিয়ামে গেছিলাম বেলজিয়ামে, আচ্ছা, ওনার বাড়িতেও গেছিলাম। তো এটা গোয়া থেকে করা। এই হাতেও আছে একটা, এই হাতে একটা আছে। হ্যাঁ, অ্যাস্টেরিক্স। আমি বেসিক্যালি ফ্র্যাঙ্কো বেলজিয়ান কমিক্সের খুব ভক্ত, যেখান থেকে এনারা এসছেন। ফ্র্যাঙ্কো বেলজিয়ানে দু রকমের স্টাইল করা হয়, দু রকমের স্টাইলের আঁকা হয়, লিন ক্লিয়ার এবং মার্সিন স্কুলোপার্ট। এটা হচ্ছে লিন ক্লিয়ার, যে লিন ক্লিয়ার মানে হচ্ছে ফ্রেঞ্চে হচ্ছে লাইন ক্লিয়ার, ক্লিয়ার আচ্ছা লাইন, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা লাইন ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক। আর মার্সিনেল যেটা অ্যাস্টেরিক্সের যে আর্টের স্টাইলটা, সেটা হচ্ছে মার্সিনেল স্টাইল। সেখানে হচ্ছে মোটা লম্বা সরু বেটে এরকম লাইনের থাকে, সরু লাইন, মোটা লাইন, কোনো সিম্পল লাইন। সিম্পল লাইন, হ্যাঁ ঠিক ঠিক। তো এই ফ্র্যাঙ্কো বেলজিয়ান কমিক্স ফিল্ডটা আমার খুব পছন্দের, এবং তার সঙ্গে তো আমেরিকান কমিক্সও আমার খুব পছন্দের, কিন্তু এইখানে ফ্র্যাঙ্কো বেলজিয়ান কমিক্স থেকে অনেক ইন্সপিরেশন নিই, আর তার প্রভাবও আমার কমিক্সে দেখতে পারেন অনেকেই। সেটাই, আচ্ছা আচ্ছা, আমি কালার নিয়ে খেলতে ভালোবাসি। ঠিক ঠিক। তো আমার অ্যাকচুয়ালি স্টাইলটা মিক্সড। আমি বিভিন্ন রকমভাবে ইন্সপিরেশন নিই, যেমন ফ্র্যাঙ্কো বেলজিয়ান থেকে নিই, হুম, আমেরিকান কমিক্স থেকে নিই, জাপানিজ মাঙ্গা থেকে নিই, জাপানিজ যে লাইন ড্রয়িং আছে, ট্র্যাডিশনাল লাইন ড্রয়িং, সেখান থেকে নিই, বেঙ্গল স্কুল থেকে নিই, গগন রোনাল্ড এবং নন্দলাল বসু এদের থেকেও নিই। ঠিক। হরেন দাস আমার খুব প্রিয় আর্টিস্ট, যিনি উডকাট আর্ট করতেন। মারিও মিরান্ডা, সত্যজিৎ রায় তো আছেনই, এবং বিভিন্ন কন্টেম্পোরারি যে আমেরিকান আর্টিস্ট, ক্রেগ থমসন, তারপরে স্কট ম্যাকলাউড, যার সঙ্গে রিসেন্টলি আমার দেখাও হলো আইজনার অ্যাওয়ার্ডে। তারপরে জিম লি, যার সঙ্গে দেখা হলো, হুম, জেফ হুম, স্মিথ, হুম, যার হুম। সঙ্গে দেখা হলো আইজনার অ্যাওয়ার্ডে। ওনারা এবং রানা টেলগেমিয়ার, এরা যারা স্টলওয়ার্ট আছেন আমেরিকান কমিক্সে, তারাও আমার আইডল। এই মুহূর্তে কি মানে আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, তোমার কারো কাজ ভালো লাগে জানতে পারি? পশ্চিমবঙ্গে আমি মনে করতে পারছি না কারোর কাছে এই মুহূর্তের আর্টিস্টদের মধ্যে। বা আগেকার দিনের আর্টিস্ট বিমল দাস আমার খুব পছন্দের আর্টিস্ট ছিল। বিমল দাস হচ্ছে আমাদের ইন্ডিয়া টুডের যিনি নীলাঞ্জন দাস আছেন, উনি ইন্ডিয়া টুডের ক্রিয়েটিভ হেড, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। ওনার বাবা। ও তো আচ্ছা, ওনার ইন্টারভিউ আমাদের এখানে আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাহ! ভালো। না সত্যি ওনার আঁকা, উনি যে রিয়ালিস্টিক যে হ্যাঁ, টোন গুলো করতেন ওয়াটার অপূর্ব কালারে, অপূর্ব। দারুণ। আচ্ছা, আমি একটু, যারা দর্শক হুম, তাদের ক্ষেত্রে আমি একটু টেকনিক্যালি বোঝার চেষ্টা করব। হুম, হুম, কিভাবে তোমার কাজটা হয়, কি সফটওয়্যার ইউজ করো, হুম, একটু যদি বেসিক বোঝানো হয়। হ্যাঁ, আসলে এই বড় স্ক্রিনটা হচ্ছে তোমার হ্যাঁ, ওয়াকমের। হ্যাঁ। এইটা মানে মেইন মেশিনটা হচ্ছে ম্যাকবুক। এইখান থেকে কানেকশন করে এই ট্যাবে আনা হয়। এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, ওয়াকম সিনটিক 22। ঠিক। এটা 22 ইঞ্চির একটা ল্যাপটপ, 22 ইঞ্চির একটা স্ক্রিন। হ্যাঁ। এই হচ্ছে পেন। এখানে, এখান থেকে কন্ট্রোলড হয়। আচ্ছা, এই সাদাগুলো তুমি দিয়ে রেখেছো, হ্যাঁ, সেগুলো হচ্ছে টেক্সটের জন্য। হ্যাঁ, হ্যাঁ। সেটা কি আগের থেকেই তোমাকে আইডিয়া করে নিতে হয় যেখানে আমি টেক্সট দেবো? হ্যাঁ, পুরো ব্যাপারটা আমার মাথায় থাকে। ১ম এ রাফ স্কেচ করা হয় এখানে। আচ্ছা, তারপর আস্তে, আস্তে ইঙ্কিং করা হয়। এখানে বিভিন্ন রকম আছে। এটা ফটোশপ সফটওয়্যার আমি ব্যবহার করি বেসিক্যালি। ঠিক। এখানে ব্লাক অ্যান্ড হোয়াইট আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে বিভিন্ন বক্স করা আছে, যেগুলোকে প্যানেল বলা হয়। এইভাবে কালার আলাদা লেয়ারে থাকে। হুম। তারপর আবার টেক্সট বসে, যেমন এই টেক্সটগুলো বসে। তো পুরো কাজটা CMYK তেই করতে হচ্ছে হ্যাঁ, প্রথমেই? হ্যাঁ, CMYK করতে হচ্ছে। প্রিন্ট মানেই CMYK। আমি যখন মোশন কমিক্স করি ফর হ্যাঁ, YouTube, হ্যাঁ। তখন আমি 8GB তে করি। তো সেটা তখন এক্সপোর্ট করে দিচ্ছ 8GB তে, হ্যাঁ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তবে এটা মোশন কমিক্স যাচ্ছে না। হ্যাঁ। মোশন কমিক্স করি রামায়ণের। একটু দেখতে পারি রামায়ণটা? রামায়ণটা হচ্ছে ফটোশপ কখন শেখা হলো? একদম সেই টাইমস অফ ইন্ডিয়া যখন জয়েন করেছিলাম তখন থেকেই। তখন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। রামায়ণ এখন 3 মানে এর তুমি, কাজ চলছে। এই হচ্ছে রামায়ণের একটা প্যানেল। আচ্ছা। এখানে এপিসোড 2 টা শেষ হয়েছিল। এটা এপিসোড 3 এর স্টার্টিং পয়েন্ট। এটা যে মোশন? হ্যাঁ, মোশন কমিক্স। এইটাই আবার FCB তে এক্সপোর্ট করে সেখানে মোশনটা এডিট করি। যেমন এটা পপ আপ করছে। এটা YouTube এ আমার গেলেই দেখা যাবে। আবার এটা বুকও হতে পারে তোমার? হ্যাঁ, এটা তো আমার সামনে প্রিন্টেডও বার করছি। বুক ফার্ম থেকেই বার হবে বাংলা ভার্সনটা। আর ইংলিশটা দেখা যাক হার্পার কলিন্স থেকে বার করতে পারি।
চারবাক, তুমি ফিউচারে হুম। কি হিসেবে তুমি দেখতে চাও নিজেকে? একটা হচ্ছে ইলাস্ট্রেটর, নাকি রাইটার, নাকি একজন ফিলোসফার, নাকি একজন এন্টারপ্রেনার? এন্টারপ্রেনারশিপ আমার মধ্যে একেবারেই নেই। আমি মূলত গ্রাফিক নভেলিস্ট হিসাবেই পরিচিত হতে চাই এবং গ্রাফিক নভেলের কাজই মূলত করতে চাই। আমি ইলাস্ট্রেটর হিসেবে কাজ করি বিভিন্ন রকমের বিভিন্ন পাবলিশারের সাথে কোলাব করে, বিভিন্ন রাইটারের সাথে কোলাব করে করি। কিন্তু আস্তে, আস্তে আমি মূলত নিজের গল্পের উপরেই কাজ করতে চাই এবং পরবর্তীকালে ১০ বছর পরে হয়তো আমি শুধু নিজের গল্পের উপরেই কাজ করব, যেমন লুবলু করেছি। তো কোনো ক্যারেক্টার আছে লুবলু ছাড়া মাথার মধ্যে? হ্যাঁ, ক্যারেক্টার আছে, যেমন ইন্ডিয়ান এলিয়েন্স আমি আগে করেছিলাম, সেটা আবার করার ইচ্ছা আছে, আবার আচ্ছা, রিভাইভ আচ্ছা, করার ইচ্ছা আছে সিরিজটা। আরো বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম আছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, এটা আমার ভালো লাগলো, হ্যাঁ, মনে হচ্ছে করেই দিই একবার। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে যে কখনো মোশন কমিক্স আর কমিক্স যে প্রিন্টিং হুম। থেকে কখনো তুমি ভেবেছো বাই চান্স যদি কেউ লুবলুর পৃথিবীকে বলে যে আমি মুভিতে তার স্বত্ব নিতে চাই, আমি মুভি বানাতে চাই, হুম। এটা কি তুমি দেবে? হ্যাঁ, সেরকম প্রস্তাবও পেয়েছি। আচ্ছা, খুব আচ্ছা। একটা মানে সিরিয়াস প্রস্তাব বলে মনে হয়নি। মানে সেটা কোথাকার? সেটা আমার একজন বাঙালি পরিচালকই মানে আমাকে মানে বলেছে। বাঙালিদেরই তো, হ্যাঁ, মানে বুঝতে পেরেছি। সেটা কথা খুব একটা এগোয়নি। তবে যদি খুব ভালো পরিচালক হয়, why not? তো সেটা কি এখনকার দিনে যা প্রযুক্তি আছে, তোমার লুবলুর পৃথিবী কি অনেক কস্ট এফেক্ট হবে? হ্যাঁ, সেটা পরিচালকের এক্সপার্টাইজ এর উপর নির্ভর করছে। তারা অ্যানিমেশনে করতে চান না লাইভ অ্যাকশনে করতে চান, সেটা তাদের উপর ডিপেন্ড করছে। আমার মনে হয় এটা অ্যানিমেশন করাই সেফ, কারণ এটা একটা সাররিয়েল ওয়ার্ল্ড এর কথা বলছে। না, না, অ্যানিমেশন কেন? তোমার অ্যাভেঞ্জারের মতন যদি এটা কিছু হয়? সেটা যদি হলিউড যদি অ্যাডাপ্টেশন করতে চায়, why not? তাদের কোটি, কোটি মানে মিলিয়ন অফ ডলার্স এর বাজেটে যদি করতে মানে চায়, why not? সেটা পসিবল আছে কিন্তু হ্যাঁ, এটাতে, হ্যাঁ, তাই না? নিশ্চয়ই। কিন্তু তোমার যা ড্রয়িং আছে, যা কনসেপ্ট আছে, কনসেপ্ট বলছে, হ্যাঁ, সেই কনসেপ্ট কিন্তু অনেক হাই বাজেটেরই তোমার কনসেপ্ট দেখে তো সে তো মনে হলো, বটেই, তাই না? সে তো বটেই। দেখলাম তো হ্যাঁ, ওখানে। হ্যাঁ, হ্যাঁ, একদম। এখানে কি এই কনসেপ্ট বাঙালিরা করতে পারবে, মানে টলিউড? সেটা বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রি আমি খুব ফলো করি। হ্যাঁ, তো সেটা তো বোধহয় এখন সম্ভব না, যা বাজেটের অবস্থা বাংলার ফিল্ম হ্যাঁ, ইন্ডাস্ট্রি। হ্যাঁ। সেটা বোধহয় হলিউডের প্রোডাকশন ছাড়া সম্ভব না। আচ্ছা, যেহেতু আমি হলিউডে তো অনেক দেখেছি, একটু বাঙালিদের জন্য আমাদের পরিস্থিতিটা বোঝাবার জন্য হুম, আমি একটু জিজ্ঞেস করি, যদি কোনো হিরো হুম, তুমি চাও হুম, যে লুবলুর ক্যারেক্টারটা করুক, হুম, হুম, তুমি ছাড়া হুম। কাকে তুমি চয়েস করবে? করতেই হবে, মানে কেউ না কেউ এখানে তোমার করতেই হবে। তুমি বলে দিও না যে এখন নেই কেউ। আমি খুব একটা নাম জানি না, মানে এই বয়সের যারা আছেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে তোমার আছে বনি সেনগুপ্ত, আচ্ছা। লিডিং হিরো। হ্যাঁ, হাসছো কেন? এটা একটা হচ্ছে তোমার অঙ্কুশ। এদের বয়সটা একটু বেশি। ব্লুর বয়সটা অনেকটা ওই ২৭ বছর টাইপের। আচ্ছা, তো এখন বলছো নেই সেরকম? আছেন তো অবশ্যই, একটা আছেন, তাদের আমি নাম ঠিক জানি না। এই বয়স এই ব্র্যাকেটের মধ্যে, এজ গ্রুপের মধ্যে যারা আছেন তাদের নাম নিশ্চয়ই আছেন অনেকেই। কোন ডিরেক্টর তোমারটা এটা এক্সিকিউট করতে পারবে? আমার তো ফেভারিট ডিরেক্টর হচ্ছে স্টিভেন স্পিলবার্গ ওরে বাবা, তুমি সেই ঘুরে ফিরে হলিউডে চলে গেলে। এবং ইয়া কোনোভাবে হুম, এই যে স্টাইলাইজেশন রয়েছে, হুম, এআই তে প্রম্পট দিলাম। হুম, প্রম্পট দিয়ে আমি বললাম যে আমাকে এই কনসেপ্টের একটা আ কমিক্স এঁকে দাও। হুম, এঁকে দিল। হুম, যদি কেউ এঁকে নিতে পারে, মানে আমি পরের আমি লুবলুর পৃথিবী 2 এর কথা বলছি, 3 এর হুম, কথা বলছি। হুম, একটা সময়ের পর যে এআই তো আরো বেশি উন্নত হচ্ছে, হুম, হুম। সেখানে এক ক্লিকেই ওটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে লুবলু বা চারবাক কোথায় এগিয়ে থাকবে? প্রথমত বলে রাখি যে অনেক রকম টেকনোলজি এসছে, কিন্তু পুরনো যে জিনিসগুলো সেগুলো কিন্তু চলে যায়নি। যেমন প্রথমে নাটক হতো, তারপর সিনেমা আসার পর সবাই ভাবলো নাটক বোধহয় উঠে যাবে। ঠিক। কিন্তু নাটক এখনো হচ্ছে। তারপরে হোম ভিডিও আসার পর সবাই ভাবলো যে সিনেমা হল উঠে যাবে। তারপর ওটিটি আসার পর ভাবলো যে সিনেমা হল উঠে যাবে। সবগুলোই আছে, নাটক, সিনেমা হল, যাত্রা, সমস্ত কিছুই আছে। সবগুলোই একটা করে নিজের নিশ অডিয়েন্স খুঁজে নেয়। তারা সব কোএক্সিস্ট করতে সবাই পারে। আমার মনে হয় এআইও পারবে, এবং কিন্তু এআই যেটা সমস্যা হচ্ছে, এআই কখনো ভুল করতে পারে না। মানুষ মাত্রই ভুল করে। আর মানুষ ভুল না করলে সেটা শিল্প হয় না, আমার যা মনে হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এআই দিয়ে যদি তুমি করো, একটা কমিক্স বানাও, সেটা কখনো কপিরাইটেড হবে না। তুমি সেটা দাবি করতে পারবে না যে তোমার কপিরাইটেড আছে। সেটা নিয়ে যে কেউ যা খুশি করতে পারে। কোনো পাবলিশার যদি ভাবে যে আমি একটা এআই দিয়ে একটা লুবলু 2 বানিয়ে পাবলিশ করি, সেটা কপিরাইটটা তাদের হবে না। যেকোনো মানুষ যেকোনো তাদের গ্র্যাব করে তাদের মতো প্রিন্ট করতে পারে, তাদের মতো বিক্রি করতে পারে। তো কমার্শিয়ালি এটা ভায়াবল না। কিন্তু ভবিষ্যতে আমি এআই ইউজ করি অফকোর্স, সেটা রিসার্চের ক্ষেত্রে। আমার কোনো ব্যাপার জানতে
দরকার হলো সেটা এআই কে বলি যে এই ব্যাপারটা সম্বন্ধে যা কিছু আছে জানাও, সেটা এআই ইউজ করে, মানে কিন্তু সেটা টেক্সটের ক্ষেত্রে, টেক্সটের ক্ষেত্রে এবং রিসার্চের ক্ষেত্রে। রিসার্চের ক্ষেত্রে। কিন্তু যে এআই দিয়ে মানে মূল আর্টটা করা সেটা কখনোই সম্ভব না। কোনোভাবেই এই আর্টকে এআই দিয়ে করলে সেই ভ্যালুটা, সেই আবেগটা, সেই আবেগটা আসবে না, সেই ইমোশনটা আসবে না, ইমোশনটা আসবে না। এক্স্যাক্টলি কোন ডিগ্রিতে লোকটা হাসুক বা কাঁদুক হুম। সেটা কিন্তু এআই সম্ভব না। সেটা আরো পরবর্তীকালে সম্ভব, কিন্তু আবার সেখানে কপিরাইটেড ইস্যু চলে আসছে যে সেটা তোমার কপিরাইটেড হবে না, সেটা যে কেউ যা খুশি করতে পারে সেই আর্টওয়ার্কটা নিয়ে। কারণ এআই বেসিক্যালি একটা স্টোলেন অবজেক্ট, স্টোলেন আর্টওয়ার্ক, যেটা অনেকগুলো 4-5টা আর্টওয়ার্ককে মিশিয়ে একটা আর্টওয়ার্ক খাড়া করে তোমাকে দিচ্ছে, সেটা অলরেডি স্টোলেন, সেটা কোনো কপিরাইট নেই এবং কোনো পাবলিশারও সেটা কপিরাইট দাবি করতে পারে না। এখন কি স্টাইলাইজেশন ক্রিয়েট হয়ে গেছে তোমার? হ্যাঁ, এটা আমার স্টাইল। স্টাইলাইজেশন ক্রিয়েট হয়ে গেছে? হ্যাঁ, তাহলে এখন আর ইন্সপিরেশন নিতে হয় না? হ্যাঁ, অফকোর্স ডিসক্রিপশন তো নিতেই হয়। আমার আর্ট হচ্ছে প্রতিদিন ইভলভ করছে। আমার 5 দিন পরের যে কাজ, আজকের কাজের সঙ্গে ব্যাপক পার্থক্য থাকবে। আচ্ছা। তো প্রতিদিনই আমি কিছু শেখার চেষ্টা করি, বিভিন্ন জায়গা থেকে নেওয়ার চেষ্টা করি। আমি যদি রাস্তায় বেরোই, বিভিন্ন লোকজন দেখি, অবজার্ভ করি, তাদের কিভাবে হাসছে, কিভাবে কাঁদছে, কিভাবে হাঁটছে। তো এই বিভিন্ন প্রতিদিনই ইন্সপিরেশন নিতে থাকি এবং প্রতিদিনই আমার আর্ট ইভলভ করতে থাকে এবং পাল্টাতে থাকে। 10 বছর পরে আমার আর্ট সম্পূর্ণ অন্যরকম হয়ে যেতে পারে, কিন্তু বেসিক থ্রেডটা এক থাকবে। ঠিক। আমি কখনো এরকম ব্যক্তি পাইনি যার টাইটেলই তার বাবার নাম। হুম, কোনোদিনও পাইনি। তো সেইজন্য আমি এই ধরনের প্রশ্ন কাউকেই করিনি, যে হুম। প্রশ্নটা করব আমি। হুম। কোনোদিনও প্রয়োজন মনে হয়নি কখনো। হুম, এটা আমাকে তুমি একটু বোঝাতে পারবে যে চারবাগ যে দর্শন আছে সেখানে স্বর্গ বলে একটা রাজ্য থাকতে পারে। ওগুলোর পাটে আমি আসছি না। আমি আসতে চাইছি তোমার এই চারবাগ দর্শনে বা তোমাদের যে দর্শন রয়েছে সেই দর্শনের মধ্যে এই নিউজ চ্যানেলগুলোর ভূমিকা কি বলতো একটু? নিউজ চ্যানেল দেখা হয় কখনো? হ্যাঁ, নিশ্চয়ই দেখা হয়। দেখা হয় তো? কি এইটাকে চারবাগ দর্শনে এদেরকে কি মনে হয়? প্রপাগান্ডা টাইপের কি একটু কি আছে? চারবাগ দর্শনে কি আছে? দর্শন যখন ইভলভ করেছিল তখন তো নিউজ চ্যানেল ছিল না। তবে এখনকার নিউজ চ্যানেলগুলো আমার মনে হয় যে তারা একটু প্রপাগান্ডা বেসড নিউজ চ্যানেলই মনে হয়, তারা ফান্ডেড, এবং কিছু নন ফান্ডেড নিউজ চ্যানেল আছে যারা প্রকৃত খবরটা বের করে। এরকম আছে? হ্যাঁ, এরকম আমার মনে হয়। তাদের যারা টাকা দিচ্ছে, যারা প্রডিউস করছে যে নিউজ চ্যানেলগুলোকে, তাদের কথাই বলবে নিউজ চ্যানেলগুলো। তাদের কখনো নিন্দে করতে পারবে না। কিন্তু যারা নন ফান্ডেড, যারা ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটার্স আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে নিউজ প্রেজেন্ট করে, তাদের তো কোনো দায় নেই কারোর নিন্দে বা প্রশংসা করতে হয়। তারা সত্যি খবরটা প্রকাশ করে বলেই আমার মনে হয়। কিন্তু খবর বা ইতিহাস সবসময় সে লেখকের উপর নির্ভর করছে। লেখক যে মতবাদের, ইতিহাস তো পাল্টানো যায়। ইতিহাস যে লিখছে তার উপর নির্ভর করে যে ইতিহাসটা কেমন হবে। কেউ মুঘল পিরিয়ডকে মুছে দিতে চায়, কেউ ব্রিটিশ পিরিয়ডকে মুছে দিতে চায়। এরকমভাবে যে লিখছে তার উপর নির্ভর করে যে ইতিহাসটা কেমন সে লিখছে। প্রকৃত ইতিহাস জানা বা প্রকৃত খবর জানা খুবই ডিফিকাল্ট বলে আমার মনে হয় আজকের দিনে। যখন আমি একটা বাচ্চাকে মানুষ করে, যখন কেউ হুম, হুম। বাচ্চা যখন জন্মায় এবং মানুষ করে, হুম, একটা আমরা সাধারণ বাবা-মা যেভাবে মানুষ করে, হুম, আবারও বলছি হুম, তোমার, হুম, যখন কোনো বাচ্চাকে মানুষ করা হবে তোমার মতে হুম। কোনগুলোকে এভয়েড করাবে ফিউচারে? বাচ্চাদের আমার মনে হয় 18 বছর পর্যন্ত রিলিজিয়াস কোনো আ ভাবনা প্রভোগ করা উচিত নয়। তাহলে সে 18 বছর পর মনে হবে ভগবানের কোনো দরকার নেই। রিলিজিয়নের কোনো দরকার নেই। কারণ পৃথিবীতে বেশিরভাগ 80% ব্লাডশেড হয়েছে রিলিজিয়নের কারণেই। মানুষ যখন দুর্বল হয়ে পড়ে তখনই তার ভগবানের প্রয়োজন হয় এবং তখন তারা ভগবানকে বানায় যে একটা আশ্রয় হিসেবে। তো 18 বছর বয়স পর্যন্ত যদি কোনো বাচ্চাকে সম্পূর্ণ ধার্মিক ভাবনা থেকে দূরে বড় করে দেওয়া হয়, তাহলে সে পরবর্তীকালে তার ভাবনাগুলো খুব স্বচ্ছ হবে বলে। তার মানে 18 বছর পর্যন্ত ধর্ম নিয়ে কোনো রকম মানে ওদের থেকে দূরে করা উচিত। হ্যাঁ, আমার মনে হয় তাই করা উচিত। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সবার অন্যরকম হতেই পারে। দ্যাটস অল কমপ্লিটলি ফাইন। কিন্তু আচ্ছা, এটা আমার ব্যক্তিগত। ঠিক আছে। আমি যদি সমস্ত দেশগুলোকে ঘুরি, সমস্ত দেশ, হুম। ভারত তো রয়েছে, সমস্ত দেশগুলো যদি বলি, তোমার মনে হয় চারবাগ দর্শনে এটা ঠিক? কারণ পুরো পৃথিবীটাই এখন চার্বাক দর্শনে, ভোগবাদী দর্শনে চালিত হচ্ছে। কারণ সবাই টাকা চায়, সবাই সুখে থাকতে চায়, সবাই ভোগ বিলাস করতে চায়, ভালো খাবার কিন্তু খেতে তার চায়। মধ্যে তো ধর্মটাও তো পুরো জুড়ে আছে। ধর্ম কিভাবে জুড়ে আছে? ধর্ম জুড়ে নেই? না। ধর্ম হচ্ছে তুমি যখন দুর্বল হয়ে পড়ো, তোমার কোনো আশ্রয় দরকার হয়, তুমি খুব দুঃখ পেয়েছো, কেউ তোমায় মানে তোমার মনে হচ্ছে যে তোমার কেউ কোলে নিক, তোমায় কেউ আদর করুক, তোমায় কেউ সান্ত্বনা দিক, তখন তোমার ভগবানের প্রয়োজন মনে হয়। যে আমি এর কাছে যাই, ভগবান আমায় দয়া করো, আমার এই কাজগুলো করে দাও, আমি যাতে কষ্টে না থাকি, দুঃখে না থাকি। আচ্ছা। কিন্তু চার্বাক মত যেটা বলে যে
ভোগ করে যাও, ভালো ভালো খাবার খাও, ভালো ভালো বেড়াও, ভালোভাবে থাকো, কারণ এই জীবনটাই সব। এই জীবন মরে গেলে তো আর কিছুই নেই, স্বর্গ মর্ত বলে কিছুই নেই, যা আছে এই জীবনে। এই মুহূর্তের বাংলা কমিক্সের সব থেকে বড় সমস্যা? আমার মনে হয় বাংলা কমিক্সকে আরো অরিজিনাল হতে হবে, এবং ফান্ডিং এর অভাব। মানে আর্টিস্টরা অনেকের ক্ষেত্রেই পয়সার অভাব বোধ করছেন, এবং আমি রিসেন্টলি শুনলাম কয়েকজনের ফিনান্সিয়াল অভাবে ভুগছেন। তো এইভাবে তো একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না, যদিও ইন্ডাস্ট্রি বলে কিছু নেই, ইন্ডিয়ান কমিক্স ইন্ডাস্ট্রি বলে কিছু নেই। ফান্ডিং এর এবং লোকের উৎসাহ এবং পাবলিশারদের আরো এগিয়ে আসা উচিত, যেমন বুকফার্ম এসে, বুকফার্ম ইজ ভেরি নাইস টু দ্য এমার্জিং ট্যালেন্টস অ্যান্ড এক্সিস্টিং ট্যালেন্টস। তো বুক ফার্মের মতো আরও অনেক পাবলিশারকে এগিয়ে আসা উচিত, এবং কমিক্সকে আরও বিশদভাবে প্রমোট করা উচিত, যাতে আরও বেশি শিল্পী এগিয়ে আসেন। এবং আমি আজকাল বিভিন্ন গেস্ট ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন কলেজে যাই, এবং সেখানে স্টুডেন্টদের সঙ্গে কথা বলি। তারা কমিক্সে আসতে খুব একটা ইন্টারেস্টেড নয়, বেশিরভাগই অ্যানিমেশন বা ফিল্মস বা ভিএফএক্সের দিকে বা গেমিংয়ের দিকে চলে যেতে চায়, কারণ ওখানে একটা এক্সিস্টিং একটা ইন্ডাস্ট্রি আছে এবং জব সিকিউরিটি আছে। অ্যাজ এ গ্রাফিক নভেলিস্ট বা অ্যাজ এ কমিক্স ক্রিয়েটার তোমার তো কোনো জব সিকিউরিটি নেই, কোনো জব তুমি করতে পারবে না, তোমাকে নিজেই এগোতে হবে। তো আমার মনে হয় যে গভর্নমেন্টের এই ক্ষেত্রে একটা পদক্ষেপ নেওয়া উচিত, যে কোনো ফান্ডিং দিয়ে যদি কোনো কমিক্স ম্যাগাজিন বের করা যায়, যেটা প্রচার করা যায়, মানে গভর্নমেন্টের নিজস্ব ইনিশিয়েটিভ নিয়ে? হ্যাঁ, আচ্ছা। যেমন রিসেন্টলি হচ্ছে এবিজিসি এক্সআর বলে যে সংস্থা আছে। এবিজিসি যারা জানেন না তাদের জন্য বলছি, অ্যানিমেশন, ভিএফএক্স, গেমিং অ্যান্ড কমিক্স, আর এক্সআর হচ্ছে এক্সটেন্ডেড রিয়ালিটি। সেটা কোন দেশের? সেটা ভারতেই আছে, মানে বিভিন্ন আচ্ছা। এবিজিসি এক্সআর বেঙ্গলও আছে, আচ্ছা, যেটা আচ্ছা। আমি মেম্বার। তো সেই সংস্থা থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু আরও বেশি উদ্যোগ প্রয়োজন, বিভিন্ন ফান্ডিং এর প্রয়োজন কমিক্সের ক্ষেত্রে। আর যদি ফান্ডিং নাও হয়, যদি গভর্নমেন্ট একটা অ্যাওয়ার্ড প্রমোট করতে পারে, যে ইন্ডিয়ান কমিক্স অ্যাওয়ার্ড বা বেঙ্গল কমিক্স অ্যাওয়ার্ড, তাহলে মানে উইদাউট ফান্ডিং এ মানে আমরা খুব উৎসাহ পাই, বিভিন্ন আর্টিস্ট এগিয়ে আসতে পারে, এবং কমিক্সে একটা ভ্যালিড মিনস অফ স্টোরি টেলিংয়েও আখ্যা দেওয়া যায়, একটা ভ্যালিডেশন দেওয়া যায়। তো সেটা যদি গভর্নমেন্ট করতে পারেন, গভর্নমেন্টের কাছে অ্যাপিল করবো, এরকম একটা যদি পদক্ষেপ নেওয়া যায়, আমরা খুব উৎসাহিত হই। এবং সফট পাওয়ার, ইন্ডিয়ার যে সফট পাওয়ার আছে, সেটা যদি গ্লোবালি প্রমোট করা যায়, তাহলে কিন্তু আরও বিদেশি রেভিনিউ আসতে পারে। যেমন জাপান বা কোরিয়া, তাদের সফট পাওয়ার যে মাঙ্গা বা অ্যানিমে বা কে ড্রামা, কে পপ, যেগুলো সারা পৃথিবীতে এক্সপোর্ট করে, তাতে তাদের কারেন্সির দামও বাড়ে, তাদের বিভিন্ন বিদেশি রেভিনিউ হয়। সেরকম যদি ভারতীয় এক্সপোর্ট করা যায়, ভারতীয় কালচার যার মধ্যে কমিক্সও পড়ে, সেটা যদি এক্সপোর্ট করা যায় এবং প্রমোট করা যায়, তাহলে দেশেরই মঙ্গল, দেশেরই সুবিধা। এটা দারুণ আইডিয়া, মানে আমাদের শুনে সত্যি ভালো লাগলো। আচ্ছা, তোমার কি কখনো এখনো গানের যে গলার রেওয়াজ করা হয়? মানে না, একেবারেই করা হয় না। আমি ওই কলেজ পর্যন্তই গানের চর্চা করেছি। 2012 সালে কলেজ শেষ হয়েছে, তারপরে আমি গান থেকে সরে এসেছি, কারণ দুটো একসঙ্গে চালানো যায় না, তাতে এক্সেলেন্স হয় না। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা, আহা 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 আহা, ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার বন্দি। আহা 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 আহা। ভেবে দেখেছো কি তারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। চারবাক আমাকে বলেছিল যে দু নৌকায় পা দিয়ে চলা যায় না। আমার মনে হয় চারবাককে এটা আমার সাজেশন রইলো, যে নৌকা দুটোই থাক, পা দুটোতে দাও। অপূর্ব তোমার গানের গলা, অপূর্ব তোমার মানে মানে এত সুন্দর বাজালে তুমি। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।